আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এবং সেই সাথে হাসপাতালের আশেপাশে পরিবেশ কেমন দেখছেন? মিলি, আপনাকে বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু ২৭ নভেম্বর থেকে এভারকেয়ার হসপিটালে সিসিইউতে ভর্তি রয়েছেন এবং গত ৩ দিন ধরে কিন্তু তার অবস্থা বলা চলে যে অপরিবর্তিত রয়েছে। গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন যেমনটি বলেছেন যে তার অবস্থা কিন্তু এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে, অর্থাৎ তার যে কিডনির সমস্যা, কার যে ডায়ালিসিস ছিল সেটি কিন্তু নেওয়া হচ্ছে, যদিও সেটি অপরিবর্তিত রয়েছে। এবং একই সাথে তিনি একটি বিষয় বলেছেন, বিদেশে যে ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় সেই একই ধরনের সেবা কিন্তু এখানেও তাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ সৌদি আরব, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড রয়েছে। সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই কিন্তু বেগম জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হসপিটালে। তবে বিএনপির পক্ষ থেকে তাকে যেমনটি বলা হয়েছিল যে বিদেশে নেওয়ার বিষয়ে, তবে তার ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন যে তার শারীরিক কন্ডিশন এই মুহূর্তে আসলে বিদেশে নেওয়ার মতো নেই। বিদেশে নিতে হলে বিমানে করে তাকে নিতে হবে, সেই ধকল সহ্য করার মতো শারীরিক অবস্থা নেই বিধেই তাকে এখন এভারকেয়ার হসপিটালে চিকিৎসা দিচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। নতুন করে কিন্তু আপডেট আসছে। দর্শক, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 9টা থেকে দেশের বিভিন্ন হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে। এ সময় আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা টেকনোলজিস্টদের 10ম গ্রেডে উন্নীত করার জন্য আন্দোলন করে আসছেন। 2015 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর হয়নি। ফলে তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য থেকে মুক্তির জন্যই তাদের এই কর্মবিরতি। এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 2 ঘন্টার কর্মবিরতির খবর জানাতে এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, কর্মবিরতির কি ধরনের প্রভাব পড়েছে হাসপাতালটিতে এবং আন্দোলনকারীরা কি বলছেন? 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা যে 2 ঘন্টার কর্মবিরতি পালন করছেন, প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আর 1 ঘন্টা আছে। যদি এটি একটু বড় একটি হাসপাতাল, অবশ্যই কিছু তো প্রভাব পড়েছে। তারপরও যারা আন্দোলন করছেন, এখন যারা রয়েছেন, তাদের যে বক্তব্য হচ্ছে যে ডিপ্লোমাধারী যারা রয়েছেন, অন্যান্য যদি আমি তারা যেটা বলছেন যেমন নার্স, ইঞ্জিনিয়ার এবং কৃষিতে যারা রয়েছেন ডিপ্লোমাধারী, তাদের 10ম গ্রেডের বেতন এবং সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং একই ধরনের ডিগ্রি নিয়ে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এজন্য এই আন্দোলন দীর্ঘদিনের। হঠাৎ করে তারা রাজপথে নামেননি এবং বর্তমান সরকারের সঙ্গেও তারা বিভিন্ন সময় বৈঠক করেছেন। স্বাস্থ্য উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, তাদের দাবিটি ন্যায্য এবং অবশ্যই সেটি বাস্তবায়ন হওয়ার মতো দাবিটি। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কাগজগুলো রয়েছে সেই প্রসেসিংটি এখন তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। তবে এখন যারা আন্দোলন করছেন তাদের যে বক্তব্য যে অদৃশ্য কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে সেটি থেমে আছে। জানছিলাম সারা দেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির খবর। সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী মালগাড়ির একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় 4 ঘন্টা পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, শনিবার ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা একটি বিশেষ ট্যাঙ্ক ট্রেন রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরছিল। রাত 9টা 40 মিনিটে ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে কালন এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে কুলাউড়া থেকে যাওয়া রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নেয়। রাত 1:30টার পর আবারও রেল চলাচল স্বাভাবিক হয়। বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনব্যাপী বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া 2025। বাৎসরিক এই মহড়ার শেষ দিনে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, পেট্রোল ক্রাফট সহ যুদ্ধ জাহাজ, পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশগ্রহণ করছে।
সমাপনী দিনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্রপথের নিরাপত্তা, চোরাচালান জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণে এই মহড়া ভূমিকা রাখবে বলে আশা নৌ কর্মকর্তাদের। রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প হলে পরবর্তী উদ্ধার অভিযান চালানো হবে সবচেয়ে দুরূহ কাজ। অধিকাংশ ভবনের সামনে নেই পর্যাপ্ত সড়ক বা খোলা জায়গা, রয়েছে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রযুক্তির অভাবও। তাই ঝুঁকির কথা মাথায় রেখেই ইমারত নির্মাণ বিধিমালা মেনে নতুন ভবন নির্মাণ, উদ্ধারকর্মীদের প্রশিক্ষিত করা এবং তাদেরকে উন্নত প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের পরামর্শ বিশেষজ্ঞদের। ভূমিকম্প নিয়ে হাসান মাহমুদের বিশেষ ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। সাভারের রানা প্লাজা ধসের ঘটনা দেশের উদ্ধার অভিযানের দৈন্যতা অনেকটা স্পষ্ট করেছে। রানা প্লাজাই বলে দিচ্ছে 6-এর বেশি মাত্রার একটি ভূমিকম্প দেশকে কতটা ভয়াবহ দুর্যোগের মুখোমুখি করে দিতে পারে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে অপরিকল্পিতভাবে দালান নির্মাণ হয়েছে তাতে বেশিরভাগ বিল্ডিংয়ের সামনেই নেই পর্যাপ্ত সড়ক। তাই উদ্ধার অভিযানের জন্য উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে যাওয়াই হবে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব তো রয়েছেই। এটা অকল্পনীয় একটা ব্যবস্থা হবে যদি 9 রিক্টার স্কেলে বা 8 রিক্টার স্কেলে হয়। আমাদের এখানে কমিউনিটি প্রস্তুতি বলতে কিছু নাই। আর 72,2 লক্ষ বিল্ডিং ভাঙলে পরে আমি আপনাকে বলতে পারি যে ঢাকা পরিত্যক্ত হবে, ঢাকার লোক উদ্ধার করতে পারবে না, বাইরের থেকে লোক এসে উদ্ধার করতে হবে, গেটেড গ্যারান্টেড। আর সরকারি সংস্থা এদেরকে তৈরি করবেন, ওনারা তো আসবে একটা সময়, কিন্তু এখন যে পরিস্থিতি আছে ওনারাও 7 দিন পর আগে আসতে পারবেন। তো কমিউনিটিকে তো 7 দিন ফাইট করতে হবে। ভবন নির্মাণে মাটি পরীক্ষার জন্য যেসব প্রতিষ্ঠান পাইলিং করে তাদের বেশিরভাগেরই যোগ্যতার ঘাটতি রয়েছে, যা ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। নগর বিশেষজ্ঞরা বলছেন বিল্ডিং কোড না মানা ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা জরুরি। কিছু কিছু ভবন আছে অতি ঝুঁকিপূর্ণ, সেগুলোকে চিহ্নিত করা দরকার, এলাকা ভিত্তিকই করা দরকার। তাহলে সেগুলোকে আইডেন্টিফাই করে অন্তত সেখানে যেন বসবাসকারী না থাকে এটা নিশ্চিত করা। আর যেগুলো মাঝারি ঝুঁকিতে আছে সেগুলোকে কিন্তু রেট্রোফিটিং বা ভবনকে মজবুতিকরণ সেটা করা যায়। নরম মাটির উপরে যদি আপনি মজবুত ভবনও করেন, কিন্তু যখন বড় ভূমিকম্প আসলে তখন এই মাটিগুলো তরলের মতো আচরণ করে। নরম মাটিতে আর নগরকে এভাবে সম্প্রসারিত হতে না দেয়া দুঃখজনক। কোড মানা তো দূরের কথা, আমাদের বিল্ডিংয়ের অনুমোদন প্রক্রিয়াতে কাঠামোগত নকশা সেটা অনুমোদন করার প্রক্রিয়া এতদিন ছিল না। আর পুরাতন যে ভবনগুলো অন্তত ইমারত বিধিমালার লঙ্ঘন যেগুলো হয়েছে সেগুলোকে শাস্তির আওতায় আনা দরকার। যেভাবে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে সেগুলোকে ভূমিকম্প সহনশীল হিসেবে রূপান্তর করার ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলার দপ্তরে এই বিষয়ে তার বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বার্তায় বলা হয়েছে, কোনো আফগান ব্যক্তিকে যেন যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া না হয় এবং যেসব আফগানের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে তাও যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। 1 যুগ পর নিলামে ফিরছে বিপিএল। রাজধানীর একটি 5 তারকা দ্বাদশ আসরে নিলামটি শুরু হবে বিকেল 4টায়। নিলামের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার ছায়া নিলামে অংশ নিয়েছিল দলগুলো। বিপিএলের আগামী আসরের জন্য 147 জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে 500 জনের দেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে 260 জন বিদেশি ক্রিকেটারকে। বিপিএল নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 2 জন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস 2 জন করে দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।